প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আ আমাদের আজকের আলাপের বিষয় মূলত যে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশের মুক্তি কোন পথে? আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নমস্কার, আমি তরুণ ঘোষ। কয়েকদিন আগে আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন সিন্ধু ঐতিহাসিকভাবে ভারতের জায়গা, কিন্তু র্যাডক্লিফ যে লাইনটা টেনেছিলেন, র্যাডক্লিফের লাইন টানার জন্য সিন্ধু ভুলবশত পাকিস্তানের সঙ্গে জুড়ে যায়। কিন্তু সিন্ধ ছাড়া হিন্দ ইনকমপ্লিট। এখন সিন্ধে তো এখন তো মারাত্মক রকমের স্বাধীনতা আন্দোলন চলছে, এদিকে বালুচিস্তানে চলছে, পিওজেকে তো চলছেই। এখন এই বালুচিস্তানের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় ভারত যেদিনকে আক্রমণ করবে তার সঙ্গে সঙ্গেই ভারতের বালুচিস্তানের স্বাধীনতা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখন ভারতের চোখ রয়েছে পিওজেকে, আর এদিকে হচ্ছে তার সঙ্গে হচ্ছে গিলগিট বালতিস্তান। আমি বারবার বলি গিলগিট বালতিস্তান পিওজেকের সঙ্গে আছে। গিলগিট বালতিস্তান এসে গেলে ওখান থেকে হচ্ছে বালুচিস্তান, বালুচিস্তান পার হলে আফগানিস্তান, আফগানিস্তান পার হলে ইরান, ইরান পার হলে পরে আমরা সোজা তুর্কি, তুর্কি হয়ে সোজা ইউরোপ। গাড়ির একদম ভারতবর্ষ থেকে গাড়িতে একদম সোজা ইউরোপ চলে যাওয়া যাবে। আর করাচি বন্দর তো ভারতে চলে আসছি। পাকিস্তানের 4টে প্রদেশ আছে বর্তমানে, 4টে না 5টা, আমি পরপর বলে যাচ্ছি। এক হচ্ছে বালুচিস্তান, যেটা জোর করে নেওয়া হয়েছিল ওই 1948 সালে। জিন্না ভুল বুঝিয়ে বালুচিস্তানকে নিয়েছিলেন। একটা হচ্ছে সিন্ধ, একটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া, আর একটা হচ্ছে পাঞ্জাব, আর হচ্ছে পিওজেকে। তাহলে পিওজেকে যদি চলে যায়, গিলগিট আপনার এতে কি বলে খাইবার পাখতুনখোয়া যদি টিটিপি ঢুকতে না দেয়, খাইবার পাখতুনখোয়া হাতের বাইরে চলে গেছে, টিটিপি পুরো ঘিরে নিয়েছে। ওটা আর পাকিস্তানের মধ্যে নেই। পাকিস্তানের কোনো সৈন্য, কোনো অফিসার, কোনো সরকারি দপ্তর ওরা তাদের কন্ট্রোলে নেই, তারা নিজেরাই টিটিপি কন্ট্রোল করে। রয়ে গেল বালুচিস্তান। বালুচিস্তান যদি ফ্রি হয়ে যায়, তাহলে 5টা প্রদেশের মধ্যে ওদের কথা হচ্ছে 5 সুবে হয়। 5 সুবের মধ্যে যদি 3 সুবে চলে যায়, তাহলে রইল আর কি? ওই পাঞ্জাব পড়ে থাকলো, আর এদিকে আপনার পড়ে থাকলো কি বলে খাতায় কলমে বালতিস্তান পড়ে গেল, রয়ে গেল। আর আমাদের তো প্রতিরক্ষা মন্ত্রী আপনারা দেখেছেন, বলেছেন যে সার্কিট থেকে সিধে করাচি যাওয়া যায়। তার মানে আর একটা রাস্তা করাচি অবধি, বন্দর অবধি বেছে রেখে দিয়েছে। সেখানে সৈন্যরা তাল টুকছে। আর বঙ্গোপসাগরের দিকে ধীরে ধীরে আমাদের 7টা ফ্লিট আর 2টো যুদ্ধ জাহাজ, ডুবোজাহাজ আমাদের রওনা হয়ে গেছে। বঙ্গোপসাগরেও আছে, বঙ্গোপসাগর ভেতরে আছে, কোথায় আছে আমার জানা নেই, কিন্তু বঙ্গোপসাগরেও আছে। কারণ সেটা হচ্ছে ওদিকে যেমন করাচি পশ্চিম দিকে করাচির জন্য, এদিকে পূর্ব দিকে হচ্ছে আপনার চট্টগ্রামের জন্য, রংপুর এদিকে। চিকেন নেগের সমস্যা মিটে গেল। আর আপনাদের চিকেন লেগ আছে, ফেনী অবধি কেটে দিলে পরে আমরা চিকেন নেক কেনা চিকেন আমরা যা হোক আরো গন্ডার ফন্ডার বানিয়ে নেব। কিন্তু আপনাদের কি হবে? আপনারা পারবেন? খলিলুর রহমানকে ডেকে যে কথাগুলো বলা হয়েছিল আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। ডেকে বলা হয়েছিল, দেখুন আপনারা যদি আমাদের সঙ্গে যদি শত্রুতা করতেন, তাহলে সেটা অনেক ছিল বেটার অপশন। আমরা পাকিস্তানের সঙ্গে একা শত্রুতা করে পাকিস্তানের সঙ্গে আমরা মেনে নিই, আমরা যুদ্ধ করি, আমরা এর সঙ্গে করতাম।
কিন্তু ব্যবসা বাণিজ্য পাকিস্তানের সঙ্গে করতাম। কিন্তু যখন আমরা 370 অ্যাব্রোগেশন করলাম, তুলে দিলাম, তখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বললেন যে আমি আর ব্যবসা করব না। তা তখন থেকে ব্যবসা বন্ধ হয়ে গেল। তারপর ভারত ব্যবসা করেনি, তা আপনাদের সঙ্গে ব্যবসা চলতো। কিন্তু আপনারা কি করলেন? আপনারা করলেন আমাদের শত্রু দেশগুলোকে এনে ঘরে ঢুকিয়ে দিলেন। আপনি কি জানতেন না যে আইএসআই আপনাদের দপ্তরগুলোর, সরকারি দপ্তরে ঘোরাফেরা করছে, ফাইল নিয়ে নাড়াচাড়া করছে, সেখান থেকে সমস্ত মেল করে আপনার ডকুমেন্ট পাঠাচ্ছে, তুর্কি এখানে বসে সমস্ত কাজকর্ম করছে, তারাও প্রত্যেকটা অফিসে ঢুকছে, ক্যান্টনমেন্টে ঢুকছে, সমস্ত ফাইলপত্র নিয়ে তুর্কিতে পাঠাচ্ছে। তার মানে ভারতবর্ষের পূর্ব দিকে যে সমস্ত জায়গাগুলো মানে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলোর সমস্ত স্যাটেলাইট পিকচার আপনাদের ওখান থেকে নিয়ে সেগুলো পাকিস্তানকে পাচার করা হয়েছে। তাহলে এটা কি হলো? শত্রু রাষ্ট্রকে আপনারা সাহায্য করলেন, ফলে আপনারা হলেন গিয়ে আমাদের শত্রু। তাহলে শত্রুর সঙ্গে যে আচরণ করা হয়, আমরা কিন্তু সেই আচরণ করব। ফলে আপনারা মনে করবেন না ভারতবর্ষ আপনাদের বিন্দুমাত্র মায়া দেখাবে, কারণ ভারতবর্ষ একটা স্বাধীনতার ইতিহাস রয়েছে আপনাদের সঙ্গে ভারতবর্ষের জুড়ে। ওই জন্য আপনাদেরকে ডেকে একবার বলে দেওয়া হলো, শোধরালে শোধরান, 7 কর্মদিবস দিলাম, আর না শোধরালে পরে এরপরে আর বলতে যাব না, কারণ আমরা একটা ওয়ার্ডের মধ্যে আমাদের ঘোষিত নীতি হচ্ছে একটা ওয়ার্ড, তার নীতির মধ্যে আপনারা পড়ে গেছেন। সুতরাং আপনারা তৈরি থাকবেন। তাই কর্মদিবস শেষ হয়ে যাচ্ছে, এবার দুপারেই কিন্তু 7 দিনের মধ্যে যে কোনো দিন আপনার শুরু হয়ে যাবে, যে কোনো দিন। এবং বাংলাদেশের মানুষ জেনে রাখুন, আমি একটা খবর আপনাদের বলছি, আমি নিজেও জানি না, নিশ্চিত না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে আছেন, তিনি এমন একটা পরিকল্পনা করছেন, চক্রান্ত বলুন, ষড়যন্ত্র বলুন, আপনাদের ভাষায়, আমাদের ভাষায় নয়, করছেন যেটা, সেটা ভয়ঙ্কর। এটুকু শুনেছি, ভয়ঙ্কর। মানে আপনাদের ইতিহাসে লেখা থাকবে যে এরকম একটা ঘটনা ভারতবর্ষে, বাংলাদেশের বুকে ঘটেছিল, সেটা কিন্তু লেখা থাকবে। আর আপনারা যদি মনে করেন যে শেখ হাসিনাকে ভারতবর্ষ দিয়ে আসবে আর আপনারা চিঠি পাঠানি, সেটা সব হবে। এবারও চিঠি পাঠাননি, এবারও পাঠিয়েছেন ডসিয়ে, তাতে নাম নেই, সই নেই, তারিখ নেই, কিচ্ছু নেই তাতে, গতবারের মতোই। কে পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে, কি বিষয় পাঠাচ্ছে, কূটনৈতিক হিসেবে মানে চ্যানেলে পাঠানো হয়নি, একটা চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে জনগণকে বোকা বানানোর জন্য। আর শেখ হাসিনাকে, শেখের বেটিকে পাওয়াটা ভুলে যান। শেখের বেটি যখন যাবে তখন মাথা উঁচু করেই যাবে, উনি যাবেন এবং আপনাদের সব কটাকে ধরে যা যা করার তাই করবেন। আর এখন সব যমুনায় এখন হয়ে গিয়েছে মানে আপনাদের শ্মশানের মতো শান্তি, শ্মশানের শান্তি। সেখানে কারোর মুখে কোনো কথা নেই, সব মুখ শূন্য করে ঘুরে বেড়াচ্ছে। আর ইউনূসের এখন সব থেকে বড় বন্ধু হয়েছে ওয়াকারুজ্জামান, কারণ ওয়াকারুজ্জামান একটা 420, ওটা তো পুরো 420, ওরা মানুষের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে ওটা গদ্দারি করেছিলেন উনি, জামাতির লোক, তা সত্ত্বেও বসিয়েছিলেন ওনাকে, পদক দিয়েছিলেন, তার ফল ভোগ করছেন এখন। এখন তিনি হয়েছেন ইউনূসের বন্ধু, আর ইউনূস ধরেছে ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামান জানে যে আমি ছাড়া ইউনূস বাঁচবে না, ইউনূস জানে আমি ছাড়া ওয়াকার বাঁচবে না। আর পরস্পরকে দরকার এই কারণে, যদি ইউনূস পালাতে পারে তার সঙ্গে ওয়াকারও পালাবে। ওয়াকারকে অনেক আগে আমি বলেছিলাম আপনি শুধরে যান, নইলে পালিয়ে যান। ইউনূসকেও বলেছিলাম।
কিন্তু কেউ আমার কথা শুনেনি। মনে করেছিল এই লোকটা পুরো গুল বেড়ে যাচ্ছে। এবার দেখুন কত ধানে কত চাল, আপনাদের কি হাল হয়। কুত্তার থেকেও খারাপ হাল হবে, কুত্তার থেকেও খারাপ হাল হবে আপনাদের। আমি বলেছি না আপনাদের, মানে ওয়াকারের কথা বলিনি আমি বলেছিলাম যে ইউনূসের শেষ জীবন অত্যন্ত করুণ হবে। এবং আজও আমি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার শেষ জীবন অত্যন্ত করুণ হবে, অত্যন্ত করুণ হবে। আপনি তখন আমার কথা মিলিয়ে নেবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা ওয়েট করুন, তিনি খুব শিগগির ফিরবেন। বাংলাদেশের অনির্বাচিত এবং অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বাকি সবার মুখে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শোনা যাচ্ছে। এর আগে আমেরিকা বলেছে, ব্রিটেন বলেছে, ভারত তো সেই শুরু থেকেই বলে আসছে। কিন্তু সরকার বলছে এই অংশগ্রহণ মানে সেই অংশগ্রহণ নয়। সরকারের কাছে অংশগ্রহণমূলক মানে হচ্ছে আমরা আর মামুরা মার্কা নির্বাচন। আওয়ামী লীগও ক্ষমতায় থাকতে এটাই মনে করত, কিন্তু তাতে তো বাংলাদেশের যে আসল সমস্যার শিকড় তার সমাধান হয়নি। আর ইউনূস সরকারও যদি আওয়ামী লীগের মতো একটি নির্বাচন করে তাহলেও আসল সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যা আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে, প্রকট আকার ধারণ করবে এবং বাংলাদেশ একটি আমি জানি না কি রাষ্ট্রে পরিণত হবে। এই পরিস্থিতিতে ঢাকা সফর করে গেলেন কমনওয়েলথ মহাসচিব মিস শার্লি বচওয়ে। সকল পক্ষের সঙ্গে কথা বলে তিনিও যেতে যেতে বলে গেলেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এই সফরকে ঘিরে আমার বিশ্লেষণ আজ আপনাদের জন্য। ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সফরটা বাইরে থেকে দেখতে যতটা নীরব নিস্পৃহ বলে মনে হচ্ছে, ভেতরে তার গতি, তার উদ্দেশ্য, তার মেসেজ, তার উত্তাপ ঠিক উল্টো। বিষয়টা চোখে পড়ার মতো। এ ধরনের সফর সাধারণত প্রচার, কূটনৈতিক আড়ম্বর, ক্যামেরা বান্ধব, মানে মুহূর্তে নাটকীয় তাই ভরা থাকে। আসলে এবার যেন সবকিছু পর্দার আড়ালে অদৃশ্যভাবে সম্পন্ন হয়েছে। খুব গভীর, ফিসফিস, সংযত, হিসেবি এমন পরিবেশ সাধারণত তখনই তৈরি হয় যখন পরিস্থিতি খুব স্পর্শকাতর থাকে, রাজনৈতিক বার্তা অনুবাদে ভুলের ঝুঁকি বেশি থাকে, আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিটি কথার ওজন স্থানীয় শক্তিগুলো সারাক্ষণ মাপার চেষ্টায় থাকে। যেমনটি এবার হয়েছে কমনওয়েলথ মহাসচিবের মতো এরকম একজন হেভিওয়েট অতিথির ঢাকা সফরকালে। কারণ এসব অতিথিদের সঙ্গে আসা যে দল থাকে তারা মূলত সফররত দেশটির পরিস্থিতি মাপতে সকল ধরনের নিক্তি ব্যবহার করে এবং অনেক মানুষের সঙ্গে কথা বলে, প্রতিটি স্টেক হোল্ডারের সাথে কথা বলে এবং অনেক গোপন সব খবর বের করে তারা। এবারও তার ব্যত্যয় হয়নি এবং বোঝা যাচ্ছে যে তারা একটি মেসেজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশে একটি অনির্বাচিত সরকার, নির্বাহী আদেশ নির্ভর এই অন্তর্বর্তী সরকার চলছে এবং তারা দেশের প্রধানতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বা রাখছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই পরিস্থিতি তো আসলে কমনওয়েলথ জানতো, জেনেই বাংলাদেশ সফরে গিয়েছে। ফলে এসবের সত্যতা যাচাই করা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজ এবং কমনওয়েলথ স্পষ্টতই সেই কাজটি করছে। তাই সফরটা নীরব হলেও তা মোটেও নিষ্ক্রিয় নয়। মহাসচিব যেভাবে প্রতিটি স্তরের অংশীজন, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, এমনকি জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে উঠে আসা তরুণদের সঙ্গে কথা বলেছেন, তাতে বোঝা যায় যে তিনি পরিস্থিতি মাপার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন এবং স্টেক হোল্ডারদের মুখ থেকেই তিনি পরিস্থিতি শুনছেন। মহাসচিব প্রেসের সঙ্গে খুব বেশি কথা বলেননি, কিন্তু তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের বা তার এক্স হ্যান্ডেলে যা লিখেছেন এই সফর নিয়ে, তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটি আমার মনে হয়েছে সেটি হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন। এই শব্দটি কেবল প্রোটোকল অনুযায়ী বলা কোনো শব্দ বা বাক্য নয়। আন্তর্জাতিক সংস্থাগুলো যখন কোনো দেশে নির্বাচনকে গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করে বা শুরু করে তখন তারা সচেতনভাবে শব্দ বাছাই করে। শান্তিপূর্ণ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, স্বচ্ছ নির্বাচন, এই সব শব্দগুলো অনেকদিন ধরে আমরা শুনে আসছি। কিন্তু অংশগ্রহণমূলক শব্দটি উচ্চারণ করা হয় তখনই যখন স্পষ্টভাবে কোনো দেশে আশঙ্কা তৈরি হয় যে দেশটি কোনোভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন থেকে দূরে সরে যেতে পারে, যাচ্ছে বা ইতিমধ্যে গিয়েছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই আশঙ্কাটা সবচেয়ে বড়। সরকারি সিদ্ধান্তে একটি প্রধান দলকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হয়েছে।
যা সরকার অস্বীকার করছে, কিন্তু আমরা তো সবাই জানি সেটা। এবং পরিস্থিতিকে এমন অবস্থায় নিয়ে দাঁড় করানো হয়েছে যেখানে কোন দল অংশ নেবে, কোনটা পারবে না, কোনটা ঝুঁকি নিয়ে নামবে, এসব সিদ্ধান্ত নির্বাচনকে মূলত ভয়ঙ্কর কাঠামোগতভাবে সংকুচিত করে দিয়েছে বা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। আর এখানেই কমনওয়েলথের অংশগ্রহণমূলক শব্দটির রাজনৈতিক গুরুত্ব এবং এটা যে অনেক ব্যাপক এবং অনেক গভীর সেটা বোঝা যাচ্ছে। নির্বাচনে মানুষের অংশগ্রহণ অবশ্যই জরুরি, কিন্তু মানুষ আসলে কি হয়, দলবদ্ধভাবে রাজনৈতিক কাঠামোর মাধ্যমে নির্বাচনে অংশ নেয়। আমরা 2024 সালে দেখেছিলাম যে আওয়ামী লীগ একটি স্বতন্ত্র প্রার্থীদের দাঁড় করিয়ে নির্বাচন করেছিল, কিন্তু সেই নির্বাচন তো টেকাতে পারেনি, সেই নির্বাচন তো টেকেনি বা মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়নি। সুতরাং বাংলাদেশে এই এক্সপেরিমেন্ট হয়ে গেছে। এখন ডক্টর ইউনূস যদি আবার এরকম একটি নির্বাচন করেন যে কোন দলকে কত আসন দেবেন, কোন দল সরকার গঠন করবে আর কোন দল সরকারের বাইরে থাকবে, তাহলে সেই নির্বাচন তো সুষ্ঠু বলে কেউ মেনে নেবে না, তাই না? সুতরাং রাজনৈতিক দল বাদ দিলে, মানে সবগুলো দল বাদ দিলে জনগণের অংশগ্রহণের বাস্তব চিত্র ফুটে ওঠে না, বিকৃত হয়। মহাসচিব হয়তো কূটনৈতিক ভঙ্গিতে বলেছেন সব মতামত শুনতে হবে, সকলকে সুযোগ দিতে হবে, কিন্তু তার বার্তার অন্তর্নিহিত অর্থ খুব পরিষ্কার। দল বাদ দিয়ে মানুষের অংশগ্রহণে গল্প দাঁড়াবে না। মানে স্বতন্ত্র বা এই যে কোন দল কত সিট পাবে, কারা সরকার গঠন করবে, কারা বিরোধী দল হবে, এই মানে আগে থেকে হিসাব কষা গল্প দিয়ে নির্বাচন করা যাবে না। মহাসচিব প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠক করেছেন, বলেছি যে বিএনপির সঙ্গে করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে মানে ভূমিকা দেখেছেন, ভোটাধিকার কিভাবে পালিত হবে সেটা দেখছেন, এমনকি জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে সেসব নিয়ে কথা বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে কথা বলেছেন, মানে এর আগে এনসিপির সঙ্গে কথা বলেছেন। আমরা জানি যে নির্বাচন কমিশনের এইসব দলগুলোর সঙ্গে বৈঠক করেছে এবং অনেকগুলো ছোট ছোট দলকে, বিশেষ করে জাতীয় পার্টিকে সেখানে আমন্ত্রণ জানায়নি। জাতীয় পার্টি এটা বলেনি মনে করছেন কমনওয়েলথ মহাসচিবকে, এবং কমনওয়েলথ মহাসচিব এটাকে গ্রহণ করেছেন এই বক্তব্যকে। তার মানে একটি নির্বাচনকে ভণ্ডুল করার একটা প্রবণতা বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা পুরো মাঠ পর্যায়ে রয়েছে। একটা বড় অংশ নিজেকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করছে। কমনওয়েলথ কিভাবে এগুলো দেখছে সেটাই এখন রাজনৈতিক পরিস্থিতির পরিমাপের অংশ আমি মনে করি, বা কেন্দ্র। আওয়ামী লীগের কারোর সঙ্গে দেখা করেছেন কিনা মহাসচিব সেটা নিশ্চিত নয়, কিন্তু গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের কারোর সঙ্গে দেখা হয়েছে। কে সেটাও বলা হয়েছে, কিন্তু আমি না বলি সেটা। এটুকু পরিষ্কার যে তিনি সরকারের সঙ্গে আলোচনা করেছেন এবং সরকারের পক্ষ থেকে একটি প্রেস নোটও দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেখানে খুব ফিসফিস কথাবার্তা বলা হয়েছে, সেখানে স্পষ্ট করে কিছু বলা হয় নাই। এবং সরকারকে কি বার্তা দেওয়া হয়েছে সেটা স্পষ্ট নয়। সরকারের এই নীরবতা তো ইচ্ছাকৃত, কারণ সরকার বলবে না। আর রাজনীতিতে এরকম ইচ্ছাকৃত নীরবতার অর্থ হচ্ছে একটি বিপদ সংকেত। কমনওয়েলথ কিন্তু শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সংগঠন নয়, বরং নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত নীতিগত অবস্থানে দৃঢ় একটা সংগঠন। এটা বাংলাদেশ ভালো করে জানে। নির্বাচনী সহায়তা, মূল্যায়ন, কূটনৈতিক পর্যবেক্ষণ, এসব জায়গায় কমনওয়েলথের মতামত উপেক্ষা করা কঠিন। কিন্তু বিশেষ করে যখন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি যে ভয়াবহ দিকে যাচ্ছে সেসব নিয়ে কথা বলেছে, তখন কমনওয়েলথের এই অংশগ্রহণমূলক শব্দটি সরকারের উপর বাড়তি চাপ দেবে, তাতে কোনো সন্দেহ নেই। সফরের মূল উদ্দেশ্যও কিন্তু সেটাই। কমনওয়েলথ দেখতে চেয়েছে যে 2025-30 যে মাস্টার প্ল্যান, সেই অনুযায়ী বাংলাদেশ চলছে কিনা, জনগণের অংশগ্রহণমূলক পরিবেশ আছে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী জাতীয় নির্বাচন কতটা ইনক্লুসিভ হবে। যেহেতু বাংলাদেশের নির্বাচনী সহায়তায় কমনওয়েলথ বড় ভূমিকা রাখে, তাদের পর্যবেক্ষণ এবং দাবি সরকার উপেক্ষা করতে পারবে না। বিভিন্ন সূত্র বলছে কমনওয়েলথের মূল বার্তা খুব পরিষ্কার: নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, সবার সামনে সুযোগ নিশ্চিত করতে হবে, অপরাধ করলে বিচার হবে, কিন্তু রাজনৈতিক দলকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া যাবে না। অপেক্ষা করতে হবে পুরো রিপোর্টটির জন্য। কিন্তু তার মানে এই সফরের পর সরকারের কর্মকাণ্ডে, সিদ্ধান্তে কোনো ধরনের পরিবর্তন আসবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় আসবে। মহাসচিব সফর শেষ করে চলে গেলে তার অফিসিয়াল মন্তব্য হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ তা প্রকাশ্য হবে, নথিভুক্ত হবে এবং আন্তর্জাতিক মহলে আলোচনার অংশ হবে। আর বাংলাদেশের মতো একটি রাজনৈতিক টানাপোড়েনের এই মুহূর্তে সেই মন্তব্যই বা সেই বিবৃতি বা সেই রিপোর্টই নির্বাচনের নৈতিক ভিত্তি তৈরি করে দেবে, গ্রহণযোগ্যতাকে আলোচনায় নিয়ে আসবে এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ধরনের নথি হিসাবে এই কমনওয়েলথ মহাসচিবের সফর পরবর্তী বিবৃতি বা রিপোর্টটি একটি ডকুমেন্ট হয়ে থাকবে। আমরা অপেক্ষা করি, কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তিনি বলেছেন, সেটি স্পষ্ট।
এবং সেটি তিনি তার টুইটার হ্যান্ডেলেই বা এক্স হ্যান্ডেলেই বলে দিয়েছেন। দিন কেমন যাবে সকালই বলে দেয়, সফরের বিবৃতি বা রিপোর্ট কেমন হবে তার এই এক্স হ্যান্ডেলের টুইটই বলে দিচ্ছে। ভালো থাকবেন সবাই।